আমাদের হচ্ছে পেশেন্টের আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি। আসলে পেশেন্টের কি ধাতের পেশেন্ট, সেই পেশেন্টটাকে আসলে আমাদের মূল প্রিন্সিপালই হলো আমাদের এই মোড অফ ট্রিটমেন্টে, দ্যাট ইজ হোমিওপ্যাথিতে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় ডায়াবেটিসের পেশেন্ট যদি তিনি একদম সম্পূর্ণ নিরাময়তা চান, তো মোটামুটি কত সময় সাপেক্ষ সেটা? সেক্ষেত্রে কি ডায়াবেটিস সম্পূর্ণরূপে হোমিওপ্যাথি প্রক্রিয়াতে নির্মূল হওয়া সম্ভব? হিং অ্যান্ড কর্পূর এটা কিন্তু প্রিভেন্ট করতে, এটা বন্ধ করতেই হবে ডিউরিং আপনার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের সঙ্গে এটা চলবে না। এটা অনেকটা ওই মোডাস অপারেন্ডি আর কি, কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ আমাদের শরীরে কাজ করে তার ছোট একটা অংশ আমি বললাম। ব্লাড সুগার থেকেও মুক্তি পাওয়া যায়। This program is brought to you by NP Dutt and Son. নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টকঝাল মিষ্টি। আর আজকে বিশেষত আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি বা আলোচনা করতে চলেছি, তা আমার বা আপনার প্রত্যেকেরই জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা দেখুন প্রত্যেক দিনই নানা রকমভাবে জীবনচর্চার মাধ্যমে আমাদের জীবনকে, সময়কে এগিয়ে নিয়ে চলেছি, কিন্তু এরই মাঝখানে সবথেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় আমাদের শরীরে দানা বাঁধা এমন কিছু বিশেষ রোগ বা সমস্যা, যার ফলে কিন্তু আমরা দিন রাত নাজেহাল হয়ে যাই বা চিন্তায় আমাদের ঘুম এক কথায় স্তব্ধ হয়ে যায়। তেমনই একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা আজকের যুগে দাঁড়িয়ে, সেটি হচ্ছে ব্লাড সুগার। আর এই ব্লাড সুগার বা ডায়াবেটিসের যারা রোগী, তারা দিন রাত এই চিন্তার মধ্যেই থাকেন যে এরপর কি হবে, তারা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বা রেহাই পেতে পারেন বলাই যায়। এই সব বিষয় নিয়ে আজকে থাকবো আলোচনায় বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে। ব্লাড সুগার বা ডায়াবেটিস, এই যে এই কমন প্রবলেম, এই সমস্যা থেকে সহজে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য আমরা পাশে পেয়ে গিয়েছি বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর কেশব ভট্টাচার্যকে। অনেক স্বাগত আপনাকে স্যার। আর প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে থাকবে সেটা হচ্ছে যে এত কমন প্রবলেম এই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস, প্রথমার্ধে প্রশ্ন থাকছে যে অনেকেই এটা বুঝতে পারেন না যে ব্লাড সুগার আর ডায়াবেটিস এই দুটোই কি একই জিনিস, এবং তাদের মধ্যে আর কি একটা ধারণা থাকে যে দুটো বোধহয় কিছুটা আলাদা, বা ব্লাড সুগার ডায়াবেটিসের মধ্যে কোনো তফাৎ আছে। এটা হচ্ছে প্রথমত প্রশ্ন থাকছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এখন এত বেশি কেন ডায়াবেটিস এর রমরমা আর কি বলতে পারি? হ্যাঁ, প্রথম কথা হলো আপনি বলেছেন যে ডায়াবেটিস আর ব্লাড সুগার দুটো একই সমার্থক শব্দ। আমরা ডায়াবেটিস মেলাইটাস বলছি, আর বাংলাতে আমরা বলছি ব্লাড সুগার বা মধুমেহ। একটা কথা ছিল মধুমেহ। তো আপনি যদি বলেন যে টাইপ মানে কত রকমের হতে পারে আমাদের এখানে, এই ব্লাড সুগার দুটোর উপায় মূলত আছে। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তো টাইপ 1 মেলাইটাস সাধারণত হয়, এটা আমাদের ইমিউনিটি ডিসফাংশন হয়, সেখানে তার ডিস্ট্রাকশন হয়ে যাওয়ার ফলে টোটাল ইনসুলিন সিক্রেশন হচ্ছে না, আমাদের বডি থেকে ইনসুলিন হচ্ছে না। তার জন্য মূলত ইনসুলিনের অভাবেই এই রোগটা হতে দেখা যায়। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা এখানে ইনসুলিন হচ্ছে প্যানক্রিয়াস থেকে। এই ইনসুলিন একটি হরমোন, এই হরমোন সিক্রেশন হচ্ছে, রিলিজ হচ্ছে, কিন্তু সেটা পরিমাণ মতো ঠিকমতো হচ্ছে না, অথবা হচ্ছে কিন্তু তার একটা অবস্ট্রাকশন এসে যাচ্ছে, যেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। এবারে সিমটম টাইপ 1-এ প্রায় কাছাকাছি ওই পলিডিপসিয়া, মানে বারে বারে দেখা যাবে যে জলের খাওয়ার প্রতি একটা ইচ্ছা, তৃষ্ণাটা বেশি হচ্ছে, পলিফেজিয়া হচ্ছে, তারপর আহারও বেড়ে যাচ্ছে, ইউরিন বারে বারে যেতে হচ্ছে, টয়লেটে বারবার যেতে হচ্ছে, তাকে ইউরিন হয়ে যাওয়া মানেই বারে বারে তাকে জল খেতে হবে, থার্স্টি। এদিকে শরীরের মধ্যে একটা উইকনেস, ফ্যাটিকনেস তখন চলে আসছে। পাশাপাশি তখন আস্তে আস্তে যখন এই রোগটা প্রসিড করে, তখন দেখা যায় বিভিন্ন রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো ডিস্ট্রাকশন হয়, অসুবিধার মধ্যে চলে, তখন শরীর খুব অসুস্থতার মধ্যে চলে যান। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, টাইপ 2 ডায়াবেটিস জেনেটিক্স কারণে হতে পারে, আর একটা তার ফ্যামিলিগতভাবে। দ্বিতীয়ত হতে পারে যে তার এনভায়রনমেন্টাল এবং তার কিছু সমস্যা, সেইগুলো খাওয়া দাওয়ার, সেইগুলোই পরে আলোচনা করছি যে কেন এটা কীভাবে এই ইদানিং বেড়ে যাচ্ছে। সেই জন্য এখানে ইনসুলিন মূলত, এখানে আসল বিষয়বস্তু হচ্ছে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয়। এবার ইনসুলিন সিক্রেশন হলে কী হবে, এই ইনসুলিন আমাদের গ্লুকোজকে
ভেঙে নিয়ে তারপর তার এনার্জি প্রডিউস করেছে। কিন্তু কখনো কখনো যখন এমন একটা শরীরের মধ্যে অসুবিধা দেখা দেয় যে ইনসুলিন ঠিকমতো ঢুকতে পারছে না, মানে রেসপন্স করছে না, বডি সেল থেকে ইনসুলিনকে রেসপন্স করছে না, তখন কি ব্লাড সুগারের মাত্রাটা বেড়ে যাচ্ছে। ব্লাড সুগার হচ্ছে একটা ফুয়েল, জ্বালানি, যেখান থেকে ওটা হলে তার মেটাবলিজম হলে সেখান থেকে এনার্জি পাওয়া যাবে। কিন্তু যদি ইনসুলিনই যদি যেতে না পারে, আমার এই ঘরের মধ্যে ধরুন আমরা এখানে বসে আছি, ইনসুলিন হচ্ছে যদি ঢুকতে না পারে, ইনসুলিন যদি আমাদের অবস্ট্রাকশন হয়ে যায়, যদি যেতে না পারে, তাহলে কি হবে? বাইরের থেকে যারা আছে তারা তো ভেতরে আসতে পারবে না। তার মানে গ্লুকোজ যদি বাইরের হয়, ক্যান্ডিডেট হয়, তাহলে সে তো আর বডি সেলের মধ্যে ঢুকতে পারছে না। তারপরে সে কোথায় যাবে? বাইরে ঘোরাঘুরি করবে। দ্যাট ইজ হচ্ছে আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে ঘোরাঘুরি করছে। এই জন্য দেখা যায় যে ব্লাড সুগারটা যখন আমরা টেস্ট করি, রক্তের শর্করার মাত্রা বাংলায় বললে, সেই শর্করার মাত্রাটা তখন হাই হচ্ছে। এটার একটা পরিমাণ আছে। যদি আমরা দেখি যে সাধারণত খালি পেটে ফাস্টিং, আমরা 7-8 ঘন্টা বা 10 ঘন্টা আমরা ফাস্টিং করে একটা ব্লাড রিপোর্ট নিলাম যে ব্লাড সুগার, সেটাকে বলে ফাস্টিং ব্লাড সুগার। সেখানে নিয়ম আছে যে আমাদের যা নর্মাল রেঞ্জ যেটা, সেটা 80 থেকে 100-র মধ্যেই হতে হবে। আরেকটা হয় 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে তার 2 ঘন্টা পরে ব্লাড নিতে হবে। 75 গ্রাম গ্লুকোজ খেয়ে তারপরে তাকে ব্লাড দিতে হবে, সেটাকে আমরা বলি পিপি বা পোস্ট প্র্যান্ডিয়াল হিসেবে ধরি। তো পোস্ট প্র্যান্ডিয়াল হলে তখন তার রেঞ্জ হচ্ছে 140 মিলিগ্রাম এমজি পার ডিএল ডেসিলিটার। তো এইটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এইবারে এইটা যদি দেখা যায় যে 100 থেকে 125 হচ্ছে, বা ওখানে 140 থেকে 200-র মধ্যে, বা 180, 190, 180-র মধ্যে যখন চলে যাচ্ছে, তখন আমরা বলি প্রি ডায়াবেটিক স্টেজ। তাহলে নর্মাল অবস্থা থেকে আমরা প্রি ডায়াবেটিক স্টেজে যাচ্ছি। সেখানে সিমটমগুলো কি দেখা দেয়? খুবই কম সিমটম, একটু টায়ার্ডনেস থাকে, ওই যে একই কথা, ওই যে হাঙ্গার, তারপর ইউরিন আস্তে আস্তে আর একটু বেশি হচ্ছে, টয়লেটে উনি বেশি আছেন, রাত জাগতে হচ্ছে, ঘুম হচ্ছে না, বারে বারে তাকে ঘুমোতে ডিস্টার্ব করছে, ঘুম আর আসছে না। তখন দেখা যায় যে তার আরও কিছু সিমটম থাকে, যেমন ব্ল্যাক প্যাচ দেখা দেয় আমাদের নেকে, দেখা দেয় এক্সেল পার্টে দেখা দেয় আমাদের, অথবা গ্রয়িংয়ে দেখা দেয় যে কালো হয়ে যাচ্ছে। তখন দেখা যায় যে আমাদের কাছে যখন আসেন যে কালো হচ্ছে কেন, ঠিক আছে একটু সুগারটা টেস্ট করে দেখা যায়। এইটা কিন্তু প্রি ডায়াবেটিক স্টেজের একটা সিমটম বা সাইন ধরা যেতে পারে। কিন্তু এটা আস্তে আস্তে প্রসিড করছে, এবং তখন দেখা যায় ব্লাড সুগারটা আমরা টেস্ট করলাম, ব্লাড একটু উইকনেসও হচ্ছে, পেশেন্ট টায়ার্ড হয়ে যাচ্ছে, বডি দেখা যাচ্ছে ওয়েটটা কমে যাচ্ছে, চেহারাতে একটুখানি তার আস্তে আস্তে যে চেহারা ছিল তার থেকে একটু কমে যাচ্ছে, বডির ওয়েটও সেরকম ছিল না, হঠাৎ করে আমার ধীরে 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 কমছে। যেটা টাইপ 1-এ কিন্তু স্ট্যাটিক হয়ে যায়, ওটা কিন্তু কুইক, ওখানে সমস্যাগুলো কুইক চলে আসে, যেটা টাইপ 2-তে ধীরে ধীরে আসে। তো তখন দেখা যাবে যে যদি আমরা টেস্ট করি, তখন তাহলে আমরা দেখা যাবে যে 100 থেকে 125, যেটা 80 থেকে 100 ছিল, এটা হলো 100 থেকে 125-এর মধ্যে আসছে, আর ওটা 140 থেকে 180-র মধ্যে আসছে। তখন আমরা বলি প্রি ডায়াবেটিক স্টেজ। আমরা সেখানে কতগুলো যদি মেনে চলি ডাক্তারদের সান্নিধ্যে গিয়ে, বা নিজেরাও যদি আমরা কিছুটা পরিবর্তন করি আমার লাইফস্টাইল, বা যেগুলো উচিত নয় এই রোগের ক্ষেত্রে, সেগুলো ডাক্তারও পরামর্শ দিয়ে দেন, বা উনি হয়তো ডায়েটিশিয়ানকেও হয়তো পাঠিয়ে দিতে পারেন। সেটা প্রি ডায়াবেটিস সাধারণত পাঠান না, তো আর টেস্ট তত বেশি আমাদের কাছে আসে না, কারণ সমস্যা তো বেশি হচ্ছে না। এই আস্তে আস্তে সমস্যা যখন প্রসিড করেছে, এবার এর সঙ্গে 2-3টে রোগ, আমাদের শুধু তো ডায়াবেটিস না, তার সঙ্গে আমার আছে যদি কোলেস্ট্রল মাত্রা বেড়ে যায়, যদি ওখানে ব্লাড প্রেশার হাই হয়ে যায়, এই ব্লাড প্রেশার হাই হচ্ছে কি না হলো সেটা আমাদের মনিটরিং করতে হবে ডাক্তারবাবুদের। আমাদের চিকিৎসা ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের কোলেস্ট্রলটা দেখে নিই, লিপিড প্রোফাইল বলে একটা টেস্ট আছে, ওই প্রোফাইলের মধ্যে সব দেখা যায়, কোলেস্ট্রল দেখা, ট্রাইগ্লিসাইড দেখা যায়, এবং সেখানে কি তার রেঞ্জটা দেখা যাচ্ছে। যদি দেখা যায় সেখানে বেশি হচ্ছে, তাহলে আমাদের সেখানে কিন্তু আস্তে আস্তে আমাদের এবার ট্রিটমেন্টের মধ্যে ঢুকে যেতে হবে। আর ওইখানে কিন্তু অবহেলা করাটা উচিত হবে না। যদি যিনি অবহেলা করলেন, হয়তো ডাক্তারবাবুর কাছে গেছেন, ডাক্তারবাবু পরামর্শও দিয়েছেন, ওষুধপত্র হয়তো লাগে না, প্রি ডায়াবেটিক স্টেজ মানে এই রেঞ্জের মধ্যে হলে সাধারণত ওষুধ লাগে না। এখানে তার কতগুলো মেজারমেন্ট আমাদের নিতে হবে। সেই মেজারমেন্টগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তাকে রাখতে হবে, সুষম আহার তাকে করতে হবে, যেগুলো খুব হাই ফুড মানে জাঙ্ক ফুড, যেগুলো ফাস্ট ফুড বা প্রসেস ফুড, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। সেগুলো মেনটেন করা হলো। বডির ওয়েটটাকে ঠিকমতো চেক আপ করে রাখতে হবে যে বডির ওয়েট আমার আরও ডিটেক্ট করছে কি না, এবং 1 মাস পরে আবার আমি একটা ব্লাড টেস্ট করলাম, দেখা গেল যে না, আমার যারা মানছেন না, বা ধরুন হচ্ছে না কোনোভাবে, হয়তো হচ্ছে না, মেনেও হয়তো হচ্ছে না,
হতে পারে, সেটা জেনেটিক কারণে হতে পারে। কারণ তার কারণ হচ্ছে আমরা যদি সেই প্রেগনেন্ট স্টেজে যাই, গর্ভাবস্থায় যদি কোনো মায়েদের যদি ডায়াবেটিস থাকে, তার জেনারেশন থেকেও কিন্তু এখানে আসতে পারে, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা জেনেটিক্স কারণ, বাবা মা বা তার ঠাকুরমা ঠাকুরদাদা, মানে আমরা যেটা ধরি আর কি প্যাটার্নাল অ্যান্ড ম্যাটার্নাল সাইড, সেখান থেকেও কিন্তু আমরা যখন আমরা কেস হিস্ট্রি নিই এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে, তখন ফ্যামিলি হিস্ট্রি আমরা কিন্তু নিই, পাস হিস্ট্রি নিই, তারপর তার পাস হিস্ট্রির মধ্যে এবং তার ওই যে জন্মের ইতিহাস নিই, যে উনি কীভাবে জন্মেছেন, সেই তার মায়ের কোলে যখন মায়ের এতে ছিলেন, যখন পেটে ছিলেন, যখন মানে এই প্রেগনেন্ট স্টেজটা জেস্টেশন পিরিয়ডে, তখন মায়ের কি অবস্থা ছিল, যেটা পরবর্তীকালে যদি আপনি আসেন সেটা আমি জানাবো যে গর্ভাবস্থায় আমরা কীভাবে বা প্রেগনেন্ট লেডিদের কীভাবে আমরা করি, সেটা পরের কথা। কিন্তু ওইটা কিন্তু একটা ফ্যাক্টর এসে যাচ্ছে, আমরা যখন কেস টেকিংটা করছি তার জন্য ওইটা আমাদের জানতে হবে। এইবারে হলো এইখানে দেখা গেলো যে 200 আপ করে গেছে, মানে এতে পিপিতে সরি, আর ফাস্টিংয়ে দেখা গেল যে আমার বাড়ছে 125 থেকে বেশি হচ্ছে। সেইখানে এবারে প্রশ্ন হলো যে আরও সেটাকে খুব মানে স্ট্রংলি সেটাকে মেনটেন করতে হবে। সেগুলো হলো আমাদের যা যা করণীয়, সেটা হলো ফিজিক্যাল আমাদের অ্যাক্টিভিটিস, লাইফস্টাইল, চেহারা কেমন হচ্ছে, যেমন ওখানে রোগা হচ্ছে ঠিক কথা, এমন হতে পারে খুব ওয়েটি, মানে সেন্ট্রাল ওবেসিটি যেটা আমরা বলি, যে আমাদের পেটের মধ্যে যে চর্বিটা জমে, ফ্যাটটা জমে, যদি সেই ধরনের কোনো পেশেন্ট আসেন তখন তাকে কি করতে হয়, তখন তার ওইটাকে মনিটরিং করতে হবে, যে পেটের মধ্যে এই সেন্ট্রাল ওবেসিটি কমাতে হবে। তখন কি করতে হবে, তখন আমাদের ওই ওয়াকিং রেগুলার 30 থেকে 40 মিনিট ওয়াকিং করতে হবে। আর ঘুম আমাকে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুম নিতে হবে। 2-3 নম্বর হলো আমাদের যদি সেরকম সম্ভব হয় সুইমিংয়ে যাওয়ার দরকার আছে, সুইমিংয়ে আমরা যদি যেতে পারি তাহলে খুব ভালো এক্সারসাইজ হলো। আর এদিকে আমাদের যেগুলো কার্বোহাইড্রেট, মানে যেগুলো আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স যাদের বেশি আছে যে সমস্ত খাদ্য খাবারে, সেই খাদ্য খাবারগুলো আমাদের কমিয়ে ফেলতে হবে, একদম বর্জন না হলেও কমিয়ে ফেলতে হবে। যেমন সিজনাল ফ্রুটসের মধ্যে যদি আমি আম ধরি, কেন খাবো না, আম খাওয়া যাবে না, খাওয়া যাবে, সেখানে কী করতে হবে, ওকে কমিয়ে দিতে হবে। একটা আমের পার্ট একটা আমি হয়তো খেলাম, তার 1/3 পার্ট না খেয়ে আমরা হয়তো 1/6 পার্ট খেলাম, কারণ ওর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেশি আমের মধ্যে থাকে, কাঁঠালের মধ্যে বেশি থাকে, কিশমিশ মধ্যে থাকে বেশি, আপনার এর আছে পাইনঅ্যাপেল মানে আপনার বেদানার মধ্যে থাকে, আপনার এর আঙুরের মধ্যে বেশি থাকে। এই সমস্ত ফলগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। যেমন সবেদা, এখানে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে, যেগুলো কম সেগুলো আমরা খেতেই পারি। আরও অন্যান্য বাকি ফল, আপেল খেতে পারি, পেয়ারা খেতে পারি, আমরা স্ট্রবেরি খেতে পারি, ফলের মধ্যে যদিও টক, এটা সাইট্রাস খাওয়া যায়। আর আপেল খেতে পারি, পেঁপেও খেতে পারি পরিমাণে ঠিকভাবে। এই সুষম এবং ঠিক ব্যালেন্স ডায়েট আমাদের মেনটেন করতে হবে। এক্ষেত্রে কলা নিয়ে অনেকের একটা প্রশ্ন থেকে যায় যে কলা খাওয়াটা কি মানে ঠিকঠাক? কলার মধ্যে ব্যাপার কি হলো, আমরা যদি একটা ছোট কলা বলি, আমরা কাঁঠালি কলা বলি। কাঁঠালি কলার উদ্দেশ্যটা হলো কলার মধ্যে অনেক কিছুই আছে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সব কিছুই বেশি, এবং গ্লাইসেমিক ইন্ডেক্সও ওর মধ্যে ওনার ওই ফলটির মধ্যে বেশি আছে। আমাদের কম করে খেতে হবে, এবং ছোট মানে সাইজে ছোট হয়েছে কাঁঠালি কলা, সেটা আমাদের পক্ষে ভালো। বড় কলা খেতে বললাম মানে বড় একটা কলা খেলাম, সেটা কিন্তু আমাদের মধ্যে পড়ছে না, তাতে কিন্তু ব্লাড সুগার বেড়ে যাবে, ওখান থেকে বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে শর্করা যখনই আর কি শর্করা মাত্রা রক্তে সেই বিষয়টি নিয়ে চলে আসে, তো তখন খাদ্যাভ্যাসের মধ্যেও ওই কার্বোহাইড্রেট বা এরকম সংক্রান্ত জিনিসপত্র মানে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আমাদের কতটা সারাদিনে ভাত খাওয়া উচিত বা কটা রুটি খাওয়া উচিত, সেরকম কি বা কী সবজি খাওয়া উচিত বা উচিত নয়, সেই বিষয়ে কি কোনো বাধ্যবাধকতা রয়েছে? হ্যাঁ, বাধ্যবাধকতা আছে, এবং এটা করতেও হবে, ম্যান্ডেটরি। যদি এই রোগটাকে আমাদের শরীর থেকে আমরা যদি চিকিৎসা ছাড়াও আমাদের ডায়েট অ্যান্ড রেজিমেন্টের উপর গুরুত্ব দিতেই হবে। সেই জন্য ডায়েটিশিয়ানের কাছে ডাক্তারবাবুরা পাঠিয়ে দেন, তবুও আমরা অ্যাজ বিং এ ডক্টর আমাদেরও কিছু কিন্তু আমরা প্রেসক্রিপশন মধ্যেই আমরা লিখিয়ে নিই। যেমন ধরুন একটা আর্লি ব্রেকফাস্টের মধ্যে সেখানে আমরা একটা হ্যান্ডমেড রুটি আমরা খেতে পারি, অথবা ধরুন তবে হোয়াইট ব্রেড হলে হবে না, হোয়াইট ব্রেড কিন্তু খারাপ, আমরা ব্রাউন ব্রেড হলে ভালো হয়। হোয়াইট ব্রেড মানে ময়দা এখানে চলবে না, আটার রুটি হাতে তৈরি খেতে পারেন। আপনার তার সঙ্গে এক বাটি ভেজিটেবলস, লিপি ভেজিটেবলস, তার মধ্যে সবই থাকবে, লিপি ভেজিটেবলস, পটল, ঝিঙে, ঢ্যাঁড়স সবই থাকবে, কিন্তু পরিমাণে কম। যেগুলো সাধারণত ভেজিটেবলসের মধ্যে ওল, কচু, আলু, এগুলোকে আমরা বলি কার্বোহাইড্রেট
বেশি আছে, তো হ্যাঁ সমৃদ্ধ খাবার সেগুলোকে কমিয়ে নিতে হবে না, বা তার পক্ষে অ্যাভয়েড করাও ভালো। সপ্তাহে তো একদিন খেলেন, কিন্তু এইটা রেগুলার হিসাবে নয়। বাকি লিপি ভেজিটেবলস উনি সবই একটা ওইটার সঙ্গে ব্রেডের সঙ্গে উনি খেতে পারেন, একটা উনি বয়েলড একটা ডিম খেতে পারেন, কারণ প্রোটিনটা দরকার আছে। যদি না ওনারও যদি ইউরিক অ্যাসিড না হয়ে থাকে, আদার্স প্রবলেম যদি না হয়ে থাকে, সেদিকটাও দেখতে হয়। ওই জন্য বললাম যে প্রোটিন আমরা নিতে পারি যদি ইউরিক অ্যাসিড যদি ওনার নর্মাল রেঞ্জে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, একটা ডিম সেদ্ধ খাওয়া যায়। তার সঙ্গে আপনার স্যালাড হিসাবে আপনি শসা দিতে পারেন, টমেটোও দিতে পারেন। ওর মধ্যে অনেক অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা এই ইমিউন সিস্টেমকে ঠিক করে, সেই জন্য টমেটো এক সুন্দর জিনিস। আপনি অনিয়ন খেতে পারেন, কিউকাম্বার দিলেন, হ্যাঁ আপনি স্যালাড হিসাবে খেতে পারেন। তারপরে আমরা একটা মিড মর্নিং আমরা একটা ফল খেতে পারি। সেখানে ফলের মধ্যে আপনি একটা আপেল খেলেন, 100 গ্রাম 70-75 100 গ্রামের একটা আপেল খেলেন, অসুবিধা কিচ্ছু নেই। আপনি মুসাম্বির রস খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে আপনি লাঞ্চে গেলে আপনাকে ওখানে, যদি আমরা ডিজিজ কন্ডিশনে থাকি, যদি আমরা, এটা নির্ভর করবে আমাদের ব্লাড সুগারের মাত্রা কোন পজিশনে আছে তার অনুপাতে। যদি আমাদের একটু বেশির দিকে থাকে, মানে 200-র উপরে হচ্ছে, সেখানে আমাদের 45 থেকে 50 গ্রাম ব্রাউন রাইস হলে ভালো হয়। তো ব্রাউন রাইস পাওয়া যায় না, আমাদের যেমন চাল পাওয়া যায় সেই চালেরই আমরা ভাত খেতে পারি। তার সঙ্গে 1 বাটি আবার সেই লিপি ভেজিটেবলস, তার সঙ্গে 70 থেকে 75 গ্রাম ফিশ। এই ফিশটা অন্তত 1 কেজি মানে 800-900 গ্রামের মধ্যে হলে ভালো হয়। ছোট মাছ খেতে পারেন, মল্ল মাছ, পুঁটি মাছ, এগুলো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা এমনি পোনা মাছ যদি আপনি খান, রুই কাতলা, তার মধ্যে যেগুলো অয়েলি, যেমন স্কিনটা খাওয়া যাবে না, অয়েলি পোর্শনটা অ্যাভয়েড করতে হবে, ফ্যাট খাওয়া যাবে না, সেগুলোকে বর্জন করে 70-75 গ্রামে একটা মাছ খাওয়া যেতে পারে। সপ্তাহে 3 দিন আপনি চিকেন 2 পিস খেলে কোনো অসুবিধা নেই। মাটনটাকে আপনাকে 15 দিনে 1 বার খেলেন, কি মাসে 1 বার খেলেন। মাটনে অনেক সমস্যা আছে, সেই জন্য মাটন না খেয়ে চিকেন খেতেই পারবেন। তারপরে আপনার স্যালাড, দই খেতে পারবেন, টক দই, বাড়ির দই খেতে হবে, হলে সবচেয়ে ভালো। বাড়ির তৈরি করেন টক দই, সেটা আপনি 75 থেকে 100 গ্রাম, তার মানে 1 চামচ বড় এইটা খেলেন। আধ ঘন্টা পরে আবার আপনি এই খাওয়া দাওয়া হলো, খাওয়ার পরে আপনি 1 ঘন্টা পরে আপনি আবার ফল খেতে পারবেন। বিকেলের দিকে একটা ইভিনিং আপনি যদি টিফিনে যান, সেখানে আপনি স্প্রাউট খেতে পারেন, মানে যেমন ধরুন ছোলা, অঙ্কুরিত ছোলা বা মুগ দানের ছোলা, এটা খেতে পারেন। আবার আপনি বয়েল এগ একটা খেতে, যদি সকালে না খেয়ে থাকেন তাহলে আবার বিকেলে খেতে পারলেন, ওটা না খেয়ে বিকেলে খেলেন। ছানা খেতে পারবেন, ছানাটা আপনার বেশি খাওয়া যাবে না, ওটা আপনার 100 ml এর মধ্যে ছানাটা আপনার খাওয়াটাই ঠিক আছে। এরপরে আপনি লিকার মানে সুগার অ্যান্ড মিল্ক ফ্রি আপনি 1 কাপ চা খেতে পারবেন। সাধারণ চাই খান না, কোনো অসুবিধা নেই। আপনাকে এর চা খেতে হবে, ওই চা খেতে হবে, আমার কোনো বাধ্যবাধকতা নেই। আমি কিন্তু খেতে হবে আপনার সুগার অ্যান্ড মিল্ক ফ্রি চা, সেটা আপনি ছোটো কাপেরই খেতে পারেন। 2 বার সকালে 1 বার খেতে পারেন, আবার বিকেলে 1 বার খেলেন। এবার 5টা আপনি 8:30 থেকে 9টার মধ্যে, যদিও সম্ভব, অনেক সময় হয়, অনেক ফ্যামিলিতেই হয়, এটা একটা রেওয়াজ আছে। আর না হলে কিন্তু নিয়ম হচ্ছে আমরা ডিনার 9টার সময়, 9টা ম্যাক্সিমাম হলে 9:30। ওই সময় আপনি 2টো হ্যান্ডমেড রুটি খেলেন, হাতে তৈরি সাদা মানে আটার তৈরি রুটি খেলেন। আবার 1 বাটি আপনি খেলেন, হ্যাঁ সবজি খেলেন, এবং তার সঙ্গে যদি দুধ সহ্য হয়, যদি আপনার ল্যাকটোজ ইনটলারেন্স না থেকে থাকে, আপনি 1 কাপ দুধ খেতে পারবেন। হ্যাঁ, আর মিষ্টি একদমই খেতে নেই এই ব্যাপারটা ঠিক নয়, মিষ্টি খেতে পারবেন, কিন্তু মিষ্টির পরিমাণটা কম হতে হবে। সপ্তাহে তো 1 দিন একটা আপনি খেলেন, 2-3টে মিষ্টি খেলেন, কিন্তু মিষ্টি খাওয়া মানেই সব কিছুই খেতে হবে, বেশি করেই খেতে হবে সেটা না, সেভাবে করা যাবে না। তাহলে কিন্তু এই রোগ থাকবে, আপনি ভালো থাকবেন, রোগ থেকে আপনাকে মুক্তিও পাবেন, অনেক সময় ব্লাড সুগার থেকেও মুক্তি পাওয়া যায়। এইবারে আপনার খাওয়ার আধ ঘন্টা আপনি সঙ্গে সঙ্গে শুতে যাওয়াটা ঠিক নয়। এটাও কিন্তু একটা ব্লাড সুগারের একটা বড় ফ্যাক্টর, যে আমরা সঙ্গে সঙ্গে শুয়ে যেতে নেই। শুলে কি হয়, সেখানে অনেকগুলো সমস্যা, মেটাবলিক প্রবলেম চলে আসে। এটা একটু হাঁটাহাঁটি করলেন, বাড়ির মধ্যেই হাঁটলেন, দিয়ে আপনি ঘুমোতে যান। এবারে ঘুমানোর সময় সেখানেও প্রশ্ন আছে, যদি আপনার টেনশন থাকে, খুব স্ট্রেন থাকে, সেইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি হয়তো একটুখানি মেডিটেশন করতে পারেন, সেটা আপনি বিকেলের দিকে করবেন। অ্যারোবিক কিছু এক্সারসাইজ আছে, প্রাণায়াম আছে, সেইগুলো করবেন, বা হালকা একটা বই পড়লেন, ঘুম অটোমেটিক্যালি চলে আসবে। এইবারে আপনি শান্ত মাথায় সুস্থ মনে আপনি ঘুমোতে গেলেন, 6-7 ঘন্টা ঘুম নিন, পরের দিন সকালে উঠে যেমন আছে তারপরে আবার আপনি ওয়াকিংটা করে আসবেন।
30 থেকে 40 মিনিট আপনি ওয়াকিং থেকে এসে আপনি এবার আপনার ডেইলি লাইফ যা আছে এর সাইক্লিক অর্ডারে আমি খাওয়া দাওয়া মেনটেন করি। এটা হলো আপনার একটা টোটাল একটা ডায়েট মোটামুটি করা। এবার ডায়েটিশিয়ানের কাছে ওটা নির্ভর করবে আপনার গ্লুকোজের পরিমাণ কত আছে ব্লাডে, তারপর ওনারা ডায়েটিশিয়ানরা একেবারেই ওজন ধরে ওনারা জানিয়ে দেবেন। কিন্তু আমরাও কিন্তু আমাদের পেশেন্টদের আমাদেরও উচিত যে ওনাদের জানানো, একটা রাফলি না হলেও মোটামুটি একটাখানি তাদেরকে দিয়ে দেওয়া যে আপনারা এইভাবে মেনে চলুন, তাদের দেখুন রিপোর্টটা কি আসে। হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্র, সেখানে এই ডায়াবেটিসকে নিরাময় করার কি পদ্ধতি রয়েছে বা কি উপায় রয়েছে, যদি একটুখানি ডিটেলে বলেন। আচ্ছা, আমাদের যে পদ্ধতি মানে হোমিওপ্যাথিক পদ্ধতি এই রোগের নিরাময়ের জন্য আমাদের চিকিৎসা পদ্ধতি একটু আমাদের মডার্ন চিকিৎসা থেকে একটু ভিন্ন, কারণ ওনাদের সিস্টেম অনুযায়ী ওনারা চিকিৎসা করেন। তার কতগুলো তাদের স্পেসিফিক পদ্ধতি মানে মেডিসিন আছেন এবং তার সিস্টেমের উপরে তারা চিকিৎসা করেন। কিন্তু আমাদের সিস্টেমটা একটু ভিন্ন। আমাদের হচ্ছে পেশেন্টের আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি। আসলে পেশেন্টের কি ধাতের পেশেন্ট, সেই পেশেন্টটাকে আসলে আমাদের মূল প্রিন্সিপালই হলো আমাদের এই মোড অফ ট্রিটমেন্টে, দ্যাট ইজ হোমিওপ্যাথিতে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তার মানেই বোঝা গেল যে আমরা রোগের চিকিৎসা থেকে আমরা রোগীর চিকিৎসা করি। তাহলে রোগীর চিকিৎসা করতে গেলে তাহলে রোগীর আমাদের টোটালি ইন্ডিভিজুয়ালি আমাদের ভিজুয়ালিটি আমাদের কালেকশন করতে হবে, তাদের ক্যারেক্টারিস্টিক ইন্ডিভিজুয়াল আমাদের রিপোর্ট করতে হবে। কেস টেকিংটা করার সময় তাদের সব জেনে নিয়ে এবং কী তার পার্সোনাল যে ইন্ডিভিজুয়ালিটি, তার পাস হিস্ট্রি এবং তার ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলিতেও কার ছিল না আগেই বলেছিলাম। সুতরাং ফ্যামিলি হিস্ট্রি এখানে একটা রোল আছে আমাদের এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে। সেখানে আমাদের এই চিকিৎসাটা একটু সোজা হয়ে যায়। তারপরে কি আছে, কিছু মেডিসিন আমাদের স্পেসিফিক যে নেই তা না, স্পেসিফিক ঠিক নয়, আবার স্পেসিফিক মোটামুটি। যেমন সিজিজাম বলে আমাদের একটি ওষুধ আছে, সিজিজাম জাম্বনিয়াম, এটা জামের থেকে তৈরি। আমরা যে জাম আমরা খাই সেখান থেকে তৈরি। এটা সাধারণত একটু স্পেসিফিক না হলেও আবার দেওয়া হয়, অনেক সময় এসে যায়। যেমন সেফালিনটা ইন্ডিকা এই একটা মেডিসিন, জিমনেমা সিলভেস্ট্রা, এগুলো কি হয় কাছাকাছি খুব কাভার করে যায়, পেশেন্টের মধ্যে দেখা যায়। তার জন্য এগুলো দেওয়া যেতে পারে। এগুলো আমরা মাদার ফর্মে আমরা ওষুধটা দিই। আর কিছু আমরা যেটাতে আমরা ট্রিটমেন্ট করি সেটা হলো আমাদের ডাইনামিক ফর্মে, সেগুলো আমরা পোটেন্টাইজেশন মাধ্যমে আমরা চিকিৎসাটা করি। সেই চিকিৎসা করতে গেলে টোটালি ডিপেন্ড অন মানে পেশেন্টের সব কিছু আমরা সাইন সিমটম নিতে হয়। পেশেন্টের টোটাল তার পাস হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি এইটা নিয়ে টোটাল তার ইন্ডিভিজুয়ালাইজেশনটা আমাদের কালেক্ট করতে হয়। ওইটার উপর নির্ভর করে আমরা কোন মেডিসিন আমরা দেব, তার ইচ্ছা, খাওয়ার ইচ্ছা, কোনটা খেতে ভালোবাসেন তিনি, কোনটা খেলে ওনার অসুবিধে হয়, তারপর তার কি তার ফিজিক্যাল আছে যেগুলো রেয়ার এবং আনকমন সিমটম পেশেন্টের দিক থেকে আমাদের এই হোমিওপ্যাথিক পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের হান্টিং করতে হবে, কালেক্ট করতে হয়। যত আমরা এটা ভালোভাবে আমরা কালেক্ট করতে পারবো আনকমন, রেয়ার এবং যে সিমটমগুলো, সেখানে আমাদের মেডিসিন চয়েসটা খুব পারফেক্ট হয়। স্যার, রোগ নিরাময়ের কথায় যখন আসছি তো তখন হোমিওপ্যাথি সম্পর্কে অনেকের মানে এটা কথাটা একটু নেতিবাচক, কিন্তু বহু দর্শকের মধ্যে এটা বা রোগীদের মধ্যে এটা একটা প্রশ্ন থেকে থাকে যে হোমিওপ্যাথি তো শুনেছি, আমার সেই অসুবিধাটাকে প্রথমে একটু বাড়িয়ে দেয়, তারপরে সেটাকে আস্তে আস্তে কমায়। মানে এটা কি একটা মিসকনসেপশন? আর তারপরে এটা প্রশ্ন থাকবে যে মোটামুটি টাইম টেকিং কীরকম থাকে, যে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় ডায়াবেটিসের পেশেন্ট যদি তিনি একদম সম্পূর্ণ নিরাময়তা চান তো মোটামুটি কত সময় সাপেক্ষ সেটা? হ্যাঁ, আপনি যেটা বললেন যে হোমিওপ্যাথিক মিথ একটা আছে যে হোমিওপ্যাথি খেলে বেড়ে যায়। হ্যাঁ, হোমিওপ্যাথিক অ্যাগ্রিভেশন আমাদের এই সিস্টেম আছে, কিন্তু হোমিওপ্যাথিক অ্যাগ্রিভেশন যেটা বলা হয় ওষুধ খেলে বেড়ে যায়, ব্যাপারটা তা নয়। এখানে হলো হোমিওপ্যাথিক আমরা যখন পদ্ধতিভাবে যখন আমরা চিকিৎসা করছি, যেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, সেখানে আমরা যখন সিমটমগুলো অ্যারেঞ্জ করছি, সেখানে আমাদের একটা অ্যাপ্রিজমই আছে যে পরিমাণ আমাদের একটা নর্মাল ডিজিজ আমাদের শরীরের মধ্যে আছে, আমরা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করছি কি দিয়ে না, আমরা যে ওষুধটা আমরা যেটা দিচ্ছি, তাহলে আমার ন্যাচারাল ডিজিজ আর আমরা একটা আর্টিফিশিয়াল ন্যাচারাল ডিজিজকে প্রতিহত করতে পারে। সেটা হ্যানিম্যান আমাদের একটা অ্যাপ্রিজমে জানিয়ে দিয়েছেন যে দুর্বলতম শক্তি একটা সবলতম জিনিস দিয়ে তাকে কাভার আপ করা যায়। যখন দিনের রাতের জ্যোৎস্নাতে আমরা যখন চাঁদকে দেখি তা আমরা চাঁদটাকে দেখতে পাই, কিন্তু যখন ভোরবেলা
আস্তে আস্তে যখন ভোর হচ্ছে, সকাল হচ্ছে, চাঁদের আলো থাকলেও আমরা তাকে দেখতে পাই না, কারণ সূর্যের আলো তাকে কাভার করে দেয়। ঠিক এইখানে প্রাসঙ্গিকতা এইটাই যে ন্যাচারাল ডিজিজটাকে যখন আর্টিফিশিয়াল ডিজিজ, দ্যাট ইজ মেডিসিনাল ডিজিজ, আমরা যে মেডিসিনটা দিচ্ছি, এটা আমাদের প্রিন্সিপাল, এটা আমাদের পদ্ধতি, যেটা সিস্টেম, যেটা সেখান থেকে মানে ইডিওলজি, যেটা হোমিওপ্যাথিক ইডিওলজি, যেটা সেখান থেকে এখানে আসছে যে ওইটা কাভার আপ করতে হয়। তার মানে ন্যাচারাল ডিজিজটা সারাতে গেলে আমার আর্টিফিশিয়াল ডিজিজটা একটু কাভার করতে হবে, নাহলে তো ন্যাচারাল ডিজিজটা কাভার করা যাচ্ছে না। তার ফলে কী হয়, আমাদের এখানে পোটেন্সিটা একটু বেশি আমাদের নিতে হবে। ধরুন যদি এটা 10 থাকে, তাহলে আমাদের 10-এর বেশি নিতে হবে। তাহলে এই 10-এর বেশি নেওয়ার জন্য একটা অ্যাগ্রিভেশন হয়, কিন্তু এটা বেশিক্ষণ থাকে না। তার কারণ মেডিসিন ডোজটা তো আমাদের কন্ট্রোলে। ওই আর্টিফিশিয়াল ডিজিজটা তখন আমাদের কী হয়, আস্তে আস্তে ন্যাচারাল ডিজিজটা আর্টিফিশিয়াল ডিজিজ ন্যাচারাল ডিজিজকে সরিয়ে নিলেন, বাকি থাকলো আর্টিফিশিয়াল ডিজিজ, মানে মেডিসিনাল প্রবলেম, যেটা ডিজিজ, যেটা সেই মেডিসিনাল ডিজিজ আস্তে আস্তে, কারণ আমরা তো ওষুধটা কন্ট্রোল করছি, ওটা আমাদের হাতে আছে, আমরা আস্তে আস্তে ওটাকেও আমরা শরীর থেকে দিয়ে যাই। এইভাবে আমাদের শরীরের মধ্যে রোগ সেরে যায়, আরোগ্য হয়। এটা অনেকটা ওই মোডাস অপারেন্ডি আর কি, কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ আমাদের শরীরে কাজ করে, তার ছোটো একটা অংশ আমি বললাম। তাতে ব্যাপারটা হচ্ছে যে এই জন্য একটা মেডিসিনাল একটা অ্যাগ্রিভেশন হয়, কিন্তু সেটা সাময়িক, এটা কিন্তু ব্যাপারটা নয়। আর যদি বেশি হয়, তাহলে সেখানে কোনো জায়গার মধ্যে একটা এরার হচ্ছে, হয় ওষুধটা আমাদের ঠিকমতো দেওয়া হচ্ছে না, কিংবা আমাদের পেশেন্ট হয়তো সে তার রোগটাই বেড়ে চলেছে, সেটাও হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে যেটা বাড়ে, সেটা কিন্তু তার মূল এইটুকু জিনিস আছে, এটাকে আমরা বলি হোমিওপ্যাথিক অ্যাগ্রিভেশন, মেডিসিনাল অ্যাগ্রিভেশন। এটা ফলে টাইমিং, ওটা বেশি দিন থাকে না বা বেশিক্ষণ থাকে না, কারণ ওর কন্ট্রোলটা আমরা নিজের কন্ট্রোল করে দিচ্ছি। পোটেন্সি আমরা কত দিচ্ছি, যেমন একটা ধরুন রাস্ট্রাক্স 30 দিলাম, কি রাস্ট্রাক্স 200 দিলাম, 200 দিলাম, সেখানে আমাদের হাতেই ওটা কন্ট্রোল থাকে। যার জন্য ওই প্রবলেমটাকে, এই অ্যাগ্রিভেশনটা মানে যে বৃদ্ধিপ্রাপ্ত যেটা হয়ে যায়, এটা কন্ট্রোল করা যায়। সময় যেটা বললেন, সময় হচ্ছে ট্রিটমেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা একটা ক্রনিক প্রবলেম, মেটাবলিক ডিজিজ, এটা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার রোগ। সুতরাং সেখানে আমাদের মেডিসিনটা আমাদের একটু টাইম টেকিং ব্যাপার, আস্তে আস্তে এটাকে নিয়ে যেতে হবে। সব যদি ঠিকঠাক থাকে, আমাদের করণীয় মানে হোমিওপ্যাথিক ফিজিশিয়ানদের যে মেডিসিন যেটা দেওয়া হচ্ছে, এবং ওর সঙ্গে যদি পেশেন্ট যদি আমাদের সাহায্য করেন, তাহলে যুগপৎ ক্রিয়াতে কিন্তু রোগ আরোগ্য খুব দ্রুতই হতে হবে। সেক্ষেত্রে কি ডায়াবেটিস সম্পূর্ণরূপে হোমিওপ্যাথি প্রক্রিয়াতে নির্মূল হওয়া সম্ভব? কিছু দেখা যায় যে হয় না, তা একেবারেই নয়। যেহেতু ট্রিটমেন্টটাই হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, মানে তার পেশেন্টটিকে আমরা ট্রিটমেন্ট করছি, সুতরাং এখান থেকে কিছুটা তো জানানোই হচ্ছে যে পেশেন্ট যদি সুস্থ থাকে, তাহলে তার রোগ থাকবে না। সেই জন্য আমরা ট্রিটমেন্টে আমাদের রোগ আরোগ্য করা যায় না তা না, সেখানে ওই যদি সব কিছু কন্ডিশনগুলো যদি ঠিকভাবে মেনে চলি, তাহলে এটা যাবে। তার কারণ আজকে ডায়াবেটিকের একটা সবচেয়ে বড় মানে বিপজ্জনক দিক হয়ে দাঁড়িয়েছে রেনাল ডিজিজ, মানে কিডনি ডিজিজ। কিডনিটা খুব তাড়াতাড়ি মানে এলো সুগার, পরবর্তীকালে সুগারটা কমে যায়, কিডনিটা তখন দেখা যায় যে উনি ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, এবং আস্তে আস্তে তার রেনাল সিস্টেমটাই, ফাংশনটাই টোটালি ডিসঅর্ডার হয়ে যায়, ইউরিয়া ক্রিয়েটিনাইন বেড়ে যায়। এই সমস্ত হতে হতে এমন একটা স্টেজে আসে, হয় ওনাকে কোনো নেফ্রোলজিস্ট কাছে যখনই যাবেন, উনি অ্যাডভাইস করবেন আপনার কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হবে, নয় আপনাকে ডায়ালিসিস করতে হবে। ওই ক্রিয়েটিনের মাত্রাটা যখন ওখানে দেখা যায় যে খুবই বেড়ে গেছে, 4-এর উপর হয়ে যাচ্ছে, তখন উনি কিন্তু প্রিপারেশান নিতে থাকেন যে এই পেশেন্টকে হয় ডায়ালিসিস যেতে হবে, আর নয় আপনাকে কিডনি ট্রান্সপ্লান্টেশনে যেতে হবে। এই একটা কিন্তু খুব বিপজ্জনক দিক। সুতরাং এই রোগটাকে যদি আমরা ঠিকভাবে মেনে চলি, মান্যতা দিয়ে চলি, এই রোগ কিন্তু আমাদের তার থেকেও আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো, রোগকে নিরাময় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরকে সুন্দরভাবে নিয়ে যেতে পারবো। স্যার, শেষ প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে যে মূলত দুটো ভাগে ভাগ করছি আর কি প্রশ্নটাকে। প্রথমত, এমন কি কোনো বিধিনিষেধ আছে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে যে বিশেষ কোন কোন রোগী এই পদ্ধতি অবলম্বন করতে পারেন না, এরকম বিশেষ কিছু বাউন্ডারি আছে হোমিওপ্যাথির? প্রথমত। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে অনেকে বলে থাকেন যে হোমিওপ্যাথি চিকিৎসা করছি, খাবার দাবারে কিছু মানে কাঁচা পেঁয়াজ বা টক জাতীয় জিনিসপত্র খেতে নেই বা এরকম। তো এই যে দর্শকদের এই ধারণা কি আমূলক, নাকি আপনি এই বিষয়ে কি বলতে চান? হ্যাঁ, কিছু আছে যেগুলো আমাদের মেডিসিন ওরিয়েন্টেড হয়। যেমন থুজা বলে একটি মেডিসিন আছে, থুজা অক্সিডেন্টালিস, সেখানে আমাদের পেঁয়াজটা খাওয়া যায় না। এছাড়া কর্পূর, হিং এবং কোনো উগ্র গন্ধযুক্ত খাবার
যেগুলো ওষুধের সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো দেওয়া যায় না, উচিত নয় সেটা। কর্পূর তো টোটালি আমাদের এখানে অ্যান্টিডোট বলা হয়। কর্পূর যে কোনো ওষুধই খান, কর্পূর যদি পড়ে সেখানে কিন্তু ওই মেডিসিনটা অ্যান্টিডোট হয়ে যাচ্ছে, ওটা পুরো ফাংশনলেস হয়ে যাচ্ছে। সুতরাং কর্পূর এবং হিং এই দুটো ওষুধ, এছাড়া তার সঙ্গে কিছু কিছু যেগুলো উগ্র গন্ধ, যেমন খুব যদি টক হয়, যেমন তেঁতুল যদি আপনি বলেন, সেই যেমন আমাদের এমনি লেবুতে কোনো অসুবিধা নেই, সেও টক, কিন্তু তেঁতুলটাতে ডাইরেক্টলি ওইভাবে খাওয়াটা ঠিক নয়। এটা দেখা গেছে এটা, এবং আমাদের সিস্টেমে আমরা নিজেরাও দেখেছি। কিন্তু হিং অ্যান্ড কর্পূর এটা কিন্তু প্রোভাইড করতে, এটা বন্ধ করতেই হবে ডিউরিং আপনার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি ট্রিটমেন্টের সঙ্গে এটা চলবে না। আর আপনি আরেকটা কি প্রশ্ন করলেন? আমি আরেকটা জিনিস বললাম যে এমন কোনো বিশেষ রোগী আছেন যাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাটা উচিত নয়, সেরকম কি কিছু হয় নাকি সবাই সেটাই করতে পারেন? হ্যাঁ, হোমিওপ্যাথিক চিকিৎসা সবাই করতে পারবেন, কিন্তু এখানে একটা আমাদেরও জানানো উচিত যে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করবো সব রোগীকে, ব্যাপারটা তা নয়। এটা স্টেজ অ্যান্ড স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট। ধরুন তার খুব হাইলি ব্লাড সুগার, তারপরে আমরা দেখা গেলো HbA1c বলে একটা 3 মাসের আমরা একটা গড় ব্লাড সুগার আমরা ব্লাডের মাধ্যমে পেয়ে যাই। এই টেস্টটা 3 মাসের গড়, মানে পূর্ববর্তী 3 মাস। এখানে HbA1c যদি দেখা যায় যে 6.5 তো হচ্ছে ডায়াবেটিক, 5.7 হলো নন ডায়াবেটিক, প্রি ডায়াবেটিক ওখানে আছে আপনার 5.7 to 6.4। এবার 6.5-এর থেকে যদি বেশি হয়, যদি ব্লাড সুগার লেভেল যদি হাই হয়ে যায়, তার থেকে যদি ধরুন 10-11-র মধ্যে যদি ব্লাড সুগার আপনার HbA1c যদি বেশি হয়, সেখানে কিন্তু আমাদের ট্রিটমেন্টের মধ্যে না থাকাটাই ভালো। সেখানে চলুক এলোপ্যাথিক ওষুধ চলুক, মডার্ন চিকিৎসা সেখানে সাহায্য নিতে হবে, এবং আমাদেরও উচিত সেখানে ওনাকে ঠিক জায়গাতে একজন এন্ডোক্রিনোলজিস্টের কাছে পাঠিয়ে দেওয়া, যে যথাযথভাবে উনি চিকিৎসাটা সেভাবে করবেন। অ্যালং উইথ যদি উনি মনে করেন আমাদের তার সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধ চালানো যেতে পারে। স্যার, সর্বশেষে একটু দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান, যে তারা যারা একদম নতুন প্রজন্ম আর কি, যারা তাদের জীবনচর্চা তাদের খুবই হেক্টিক, কিংবা এই যে অহরহ জাঙ্ক ফুড খাওয়া, এই সমস্ত বিষয়গুলো, স্ট্রেস, এই সব কিছু নিয়ে, এবং ডায়াবেটিস, এই যে গোটা বিষয়টা, এই বিষয়ে দর্শকদের কি বলবেন, কি সাজেস্ট করবেন তাদের? সাজেস্ট বলতে একটাই কথা, সর্বশেষ হচ্ছে ব্যালেন্স ডায়েট অ্যান্ড রেজিমেন্ট, এগুলো মেনটেন করতে হবে। এবং ফাস্টফুড আপনি নিজেই বললেন, এই ফুড সম্বন্ধে তাদের কশাস হতে হবে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তাদের মেনটেন করতে হবে। 3 নম্বর, মেন্টাল স্ট্রেস সব কিছুই আসবে, কিন্তু সেগুলোকে প্রতিহত কীভাবে করা যায় নিজেকে নিজেই বুঝতে হবে। আর হলো যেগুলো সাধারণ ভাবে যেগুলো সময় আমাদের সোসাইটির মধ্যে আছে, যেমন একটা দিন সবাই মিলে আমরা বসে আলাপ আলোচনা, গল্প করা, এগুলো করতে মেন্টাল স্ট্যাটাসটাকে সবসময় তো আমরা কাজকর্ম করছি, সেই মেন্টাল স্ট্যাটাসটাকে একটু হালকা করার জন্য সপ্তাহে একটা দিন কোথাও বেড়ানো, বা যদি সম্ভব হয় সুইমিংয়ে যাওয়া, বা যদি সম্ভব হয় কোনো একটা লাইব্রেরিতে গিয়ে বইয়ের মধ্যে পড়াশোনা করা এবং আলাপ আলোচনা করা, এগুলো মেনটেন করতে হবে। 4 নম্বর হলো তার এর জন্য চেক আপটা ঠিকমতো করতে হবে। যেমন রুটিন চেক আপ, এখন তো আমাদের সিস্টেমেই এসে গেছে রুটিন চেক আপ। রুটিন চেক আপটা 3 মাস অন্তর না হলেও বছরে যদি তার না ব্লাড সুগার থেকে থাকে, বয়স অনুযায়ী সিস্টেম অনুযায়ী আমাদের মোটামুটি বছরে 2-3 বার ব্লাড টেস্ট, কেন অন্যান্য টেস্টও করতে হবে। কোলেস্টেরল করতে হবে, আপনার কতখানি ফ্যাটের মধ্যে ঢুকছে, যেটা ফ্যাটি লিভার, এই যে খাওয়া দাওয়ার বেশি বাড়ছে, ম্যাক্সিমাম পেশেন্টের দেখা যায় যে মধ্যভাগ স্ফীত হয়ে যাচ্ছে, যেটা আমরা সেন্ট্রাল ওবেসিটি বলছি। সেখানে দেখা যায় টেস্ট করলে দেখা যায় যে তার লিভার ফাংশন টেস্টে SGBT হাই হয়ে যাচ্ছে, আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে তার ফ্যাটি লিভার 2nd গ্রেড হয়ে যাচ্ছে, 3rd গ্রেডেও চলে যাচ্ছে। তার মানে কি নিয়মিত খাদ্য খাওয়ার, নিরাপদে তাকে থাকতে, ব্যায়ামগুলো মেনটেন করতে হবে। সব ব্যায়াম করা যায় না অনেকের, সেগুলো এই জন্য ঠিক মতোভাবে একেবারেই সিস্টেমেটিক্যালি যোগ ব্যায়ামও করতে পারেন। এগুলো যদি করতে পারেন এবং সমাজের মধ্যে যদি উনি মিলেমিশে সমানভাবে থাকতে পারেন, হাসি মজার মধ্যে থাকেন, তাহলে সব রোগ এমনিতেই চলে যাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ পক্ষ থেকে। আর আমরা কথা বলে নিলাম ডক্টর ভট্টাচার্যর সঙ্গে, কিন্তু এই সবের মাঝখানে ডাক্তারবাবু সবথেকে বড় যে কথাটা বললেন সেটা হচ্ছে যে কোনো রোগ নিরাময় করা সম্ভব, তাকে কন্ট্রোলে রাখা সম্ভব, আর সেই কন্ট্রোলে রাখার চাবিকাঠিটা কিন্তু আপনাদের হাতে। আপনারা যতটা সুস্থভাবে ভালোভাবে থাকবেন, ততটাই কিন্তু একদম সুন্দরভাবে সমাজে সুস্থভাবে আপনারা বেঁচে থাকতে পারবেন। এটাই কিন্তু একদম শেষ কথা।
100 বার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা দিচ্ছি আরও এরকম গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, কোনো চিকিৎসকের সঙ্গে কোনো বিষয় নিয়ে আপনাদের নানা রকমের প্রশ্নের উত্তর আমরা নেব। আমাদের কমেন্টে জানাতে পারেন যে আপনারা কোন কোন বিষয় নিয়ে এই বিষয়ে আলোচনা চাইছেন, আমরা চেষ্টা করব সেরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।